পিএইচপি নিয়ে কাজ শুরু করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হোয়াট ইজ পিএইচপি। এই পিএইচপি সম্পর্কে আপনাকে পুরো ভালো মতো জানতে হবে যে পিএইচপিটা কী। তো পিএইচপি হলো একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অনেকেরই আপনাদের ভেতরে ধারণা আছে যে পিএইচপি হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কেন পিএইচপিকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে? একটা স্ক্রিপ্ট কীভাবে কাজ করে এবং একটা প্রোগ্রাম কীভাবে কাজ করে, এটার বেসিক যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। স্ক্রিপ্টটা হলো যে প্রথমে সে একটা ইভেন্টের এগেনস্টে সে রেসপন্স করবে এবং সেই রেসপন্স করার পরে সে টোটাল কোডিংটাকে সে রান করাবে। যখন ইনিশিয়াল ইভেন্টের এগেনস্টে সে রান করার পরে সে টপ টু বটম যত কোডিং আছে একটানা সে এক্সিকিউট করে যাবে এবং একেবারে লাস্টে এর ভিতরে ইউজার ইন্টারাকশন থাকতেও পারে এবং সেটা থাকলেও খুব সামান্য অথবা নাও থাকতে পারে। কিন্তু প্রোগ্রামিংয়ে যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন, রান ইন রেসপন্ড টু ইভেন্ট, দ্যাট মিনস ইভেন্টের এগেনস্টে সে রেসপন্ড করে। প্রোগ্রাম তো এটা করেই, প্লাস ইভেন্ট না থাকলেও সে রান করে এবং এখানে অনেক ইনস্ট্রাকশন সে ফলো করে। যেমন এখানে অনেক রকম ইউজার ইন্টারাকশন এখানে জড়িত এবং ইউজার ইন্টারাকশনটাই বেশি। যেমন প্রথমটাই দেখেছেন যে স্ক্রিপ্টিংয়ের ভিতরে ইউজার ইন্টারাকশন খুবই সামান্য, কিন্তু এখানে ইউজার ইন্টারাকশন খুবই বেশি। তো কিভাবে বেশি, একটা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন আপনি যদি ফটোশপের কথা চিন্তা করেন, ফটোশপে যখন আপনি একটা ফাইল ওপেন করবেন, করার পর এটা নিয়ে আপনি কাজ করবেন, এর বাম দিকে আপনি অনেক টুলস দেখতে পারেন। যখন আপনি একটা টুলস ওপেন করছেন তখন একটা সেট অফ কোড আপনি এখানে রান করাচ্ছেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এখানে আপনি ইউজার ইন্টারাকশন দিচ্ছেন, কিন্তু পিএইচপির ক্ষেত্রে এখানে ইউজার ইন্টারাকশন খুবই সামান্য। কারণ পিএইচপিতে কোনো সময় সামান্য একটু ইউজার ইন্টারাকশন হয় অথবা হয় না, এবং ফুল কোডটাকে সে একবার যখন রান করে বা পারফর্ম করে তখন এক টানা সে টপ থেকে বটম একবারে রান করে সে আউটপুট দিয়ে দেয়। এটাই হলো মেন ডিফারেন্স স্ক্রিপ্ট এবং প্রোগ্রামিংয়ের সাথে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ কোড, একটা সিম্পল প্রোগ্রামিংকে আপনি একটা স্ক্রিপ্ট বলতে পারবেন। কারণ যখন আপনি একটা ফটোশপ ওপেন করেন, এর ব্যাকগ্রাউন্ডে পরপর কিছু জিনিস এখানে ওপেন হয়, কিছু ফাইল এখানে ওপেন হয় পরপর, সেগুলো কিন্তু আপনি জাস্ট রান করার সাথে সাথে এগুলো ওপেন হচ্ছে। দ্যাট মিনস প্রোগ্রামিংয়ের ভিতরে সিম্পল প্রোগ্রাম কিছু আছে যেগুলোকে আপনি কিন্তু একটা স্ক্রিপ্ট বলতে পারেন। আশা করি স্ক্রিপ্ট এবং প্রোগ্রামিংয়ের ডিফারেন্সটা আপনি বুঝতে পেরেছেন। এখানে যেটা দেখা যাচ্ছে যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি সেটা আপনি বুঝেছেন। এখন কেন এটাকে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে? সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা আছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো একটা ল্যাঙ্গুয়েজ আছে খুবই পপুলার, জাভা স্ক্রিপ্ট, এটা নিয়ে অবশ্যই আপনি কাজ করেছেন। তো ক্লায়েন্ট সাইডের সাথে সার্ভার সাইডের মেন পার্থক্য হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের যে ল্যাঙ্গুয়েজটা, যেমন জাভা স্ক্রিপ্ট, এটা ক্লায়েন্ট সাইডের যে ব্রাউজারে যে সে এটা এক্সিকিউট করে এবং এটার জন্য কোনো সার্ভার দরকার নেই। কিন্তু সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা এখানে দেখছেন পিএইচপি, এই পিএইচপিটার জন্য অবশ্যই একটা সার্ভার দরকার। এটা হলো মাস্ট, সে সার্ভার ছাড়া এটাকে সে এক্সিকিউট করতে হবে না। এই সার্ভারে সেটা এক্সিকিউট করে সে এটাকে আউটপুট দিবে। এটা হলো মেন ডিফারেন্স সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের সাথে। এরপরে এটা যেমন সি বা জাভা দিয়ে আপনি যখন কাজ করবেন, যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি দেখবেন যে এটা আপনি কম্পাইল ইউজ করা লাগে, কম্পাইলার, কিন্তু এখানে কম্পাইল করা লাগে না পিএইচপির জন্য। নেক্সট, এখানে পিএইচপির এই ল্যাঙ্গুয়েজটা, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা, এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি এটা HTML এর সাথে মিক্স করে আপনি ইউজ করতে পারেন। এই পিএইচপির সাহায্যে আপনি একটা ডকুমেন্টের ভিতরে আপনি একটা HTML এর একটা পার্টকে আপনি এমবেডেড করে দিতে পারেন, অথবা আপনি HTML-কে জেনারেট করতে পারেন এই পিএইচপির মাধ্যমে। আর এখানে পিএইচপি আপনাকে অনেক ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করবে। যেমন আপনি এক্সটেনশন যেটা জানেন, HTML বা HTM, এই দুটো এক্সটেনশন নিয়ে আপনি এতক্ষণ কাজ করেছেন। এই দুটো হলো যে স্ট্যাটিক পেজ যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে এই দুটা আপনি HTML বা HTM দিয়ে আপনি করেছেন, স্ট্যাটিক ওয়েবসাইট। যখন আপনি ডাইনামিক পেজ তৈরি করতে যাবেন তখন এই পিএইচপি আপনার দরকার হবে। তো কেন পিএইচপি দরকার হবে? এর কারণ হলো, যখন আমি যদি সিম্পল একটা উদাহরণ দিই, যদি আপনি ফেসবুক যদি ইউজ করে থাকেন, ফেসবুকে যখন আপনি লগ ইন করবেন তখন আপনি দেখবেন যে আপনার উপরে আপনার নাম শো করছে, কিন্তু যখন আপনার একটা ফ্রেন্ড লগ ইন করবে তখন তার নাম শো করে।
তার মানে যেটা দেখা যাচ্ছে যে আমি ফেসবুকে ঢুকে একরকম দেখতে পাচ্ছি, সে ফেসবুকে ঢুকে আরেক রকম দেখতে পাচ্ছে। দ্যাট মিনস এটা ডাইনামিক একটা ওয়েবসাইট এবং এখানে কন্টিনিউয়াসলি সব চেঞ্জ হচ্ছে। এই যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা আপনি পিএইচপির মাধ্যমে করতে পারবেন। এবং পিএইচপি ওয়েব পেজটার এক্সটেনশন হয় ডট পিএইচপি দিয়ে। যখন আপনি ডট এইচটিএম বা ডট এইচটিএমএল এর বদলে আপনি ডট পিএইচপি দিবেন, তখন ওয়েব সার্ভার এটা দেখবে যে এটা ডট পিএইচপি, দ্যাট মিনস এটার ভিতরে পিএইচপি কোড আছে। তখন ওয়েব সার্ভার এই পিএইচপি পেজটাকে নিয়ে সে প্রসেস করবে, করে এটার এইচটিএমএল আউটপুট সে বের করবে, করে এটা ডেলিভারি দিবে। দ্যাট মিনস যখন আপনি একটা ওয়েব পেজ আপনি রিকোয়েস্ট করবেন, সেটা যদি পিএইচপি এক্সটেনশন দিয়ে হয়, সেটা প্রথমে ওয়েব সার্ভারে যাবে, যে সেটাকে সে প্রসেস করবে, করে আপনাকে সে আউটপুট দিবে। এইভাবে আপনি ডাইনামিক পেজ আপনি বানাতে পারবেন। ফাইনালি, আপনি যদি সি, জাভা অথবা পার্ল যে কোনো একটা দিয়ে আপনি কাজ করে থাকেন, তাহলে আপনি এই পিএইচপিতে আপনার একটু অ্যাডভান্টেজ পাবেন, কারণ এটার সিনট্যাক্সগুলা বা এটার লজিক অথবা লুপগুলা এই সি, জাভা বা পার্লের সাথে অনেক সিমিলার। সো এগুলো সম্পর্কে আপনার যদি মোটামুটি কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে এখানে আপনি খুব দ্রুত আগাতে পারবেন।